নিজস্ব গ্যাস উৎপাদনে গত এক দেড় দশকে আমরা খুব একটা সফলতা পাইনি। আমাদের যে বিদ্যমান সংকট কতটুকু আমরা সলভ করতে পারবো বলে মনে হয়? বিদ্যুৎ সেক্টরে কিন্তু অনেক বড় একটা বকেয়া এখনো রয়ে গেছে এবং এখানে বড় একটা অংশ ভর্তুকি দিতে হয়। গ্যাসের উপরে যে মাত্রাতিরিক্ত নির্ভরতা, অন্যদিকে আমাদের আমদানির উপর নির্ভরতা। বাংলাদেশের জ্বালানি খাতের সংকট দীর্ঘদিনের। এর মধ্যে চলতি বছর ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং সম্প্রতি বিভিন্ন জ্বালানি সংকটের কারণে, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক কারখানা আমরা দেখছি বন্ধ হয়ে যাচ্ছে বা উৎপাদন কমে যাচ্ছে। সাম্প্রতিক জ্বালানি সংকটের নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য আজকে বণিক বার্তা স্টুডিওতে এসেছেন জনাব মোস্তফা আল মাহমুদ, প্রেসিডেন্ট বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA এবং লিড অ্যানালিস্ট ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস IEEFA। শফিকুল আলম, বণিক বার্তা স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমরা সম্প্রতি পত্রিকার খবরে দেখছি যে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল জোন, যেমন নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, ইভেন গাজীপুর, অনেক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে, আবার কেউ কমিয়ে দিয়েছে। আমরা এই সংকটে কেন আবর্তিত হলাম, আমরা এই সংকটে কেন পতিত হলাম, যদি শফিকুল আলম শুরু করেন আজকের আলোচনাটা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহ আলোচক এবং আমাকে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমাদের এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতের কথা যদি বিবেচনায় নিই, তো এটা ক্রমেই আমদানি নির্ভর হয়ে পড়েছে এবং গ্যাস ডিপেন্ডেন্ট ইকোনমি বলা চলে আমাদের। নিজস্ব গ্যাস উৎপাদনে গত এক দেড় দশকে আমরা খুব একটা সফলতা পাইনি। পাশাপাশি বিকল্প জ্বালানি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণেও আমরা খুব বেশি দূর এগোতে পারিনি, যেটা পরিসংখ্যান বলছে। যে কারণে আমাদের গ্যাসের উপর এখনও নির্ভর করতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, গত 2-3 মাস যাবত যদি আমরা দেখি, বিদ্যুতের চাহিদা অত্যন্ত বেড়েছে। বিশেষ করে রাতের বেলা 18,500 থেকে 18,900 মেগাওয়াটের মতো চাহিদা হচ্ছে। দিনের বেলাও 17,000 মেগাওয়াটের উপর চাহিদা থাকছে। অন্যদিকে যেহেতু LNG উপর আমরা ডিপেন্ড করছি, প্রায় 30% গ্যাসের জন্য আমরা LNG আমদানি করছি। একটা FSRU ইউনিট টেকনিক্যাল ফল্টের কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আবার সামিটের FSRU যেটা, সেখানেও কার্গো থেকে LNG আনলোড করা যায়নি। সে কারণে আমাদের গ্যাস সরবরাহের সংকট দেখা দিয়েছে। এবং যেহেতু বিদ্যুৎ খাত সিগনিফিকেন্টলি গ্যাসের উপর নির্ভরশীল, বিদ্যুৎ উৎপাদনে সংকট তৈরি হয়েছে, প্রচুর লোডশেডিং করতে হয়েছে, 3,000-3,500 মেগাওয়াট বা 4,000 মেগাওয়াটের মতো। আবার ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে গ্যাসের উপর ডিপেন্ডেন্ট। ইন্ডাস্ট্রিগুলোতে ক্যাপটিভ জেনারেটর দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে, আবার গ্যাস বয়লার রয়েছে। তো গ্যাসের উপরে যে মাত্রাতিরিক্ত নির্ভরতা, অন্যদিকে আমাদের আমদানির উপর নির্ভরতা। আমরা যদি ওভারঅল জ্বালানি খাতটা দেখি, প্রায় 65% মতো জ্বালানি আমরা আমদানি করছি। ডলারের বিষয় আছে, নানান বিষয় আছে, এবং আন্তর্জাতিক বাজার যদি এখন বিবেচনায় নিই, দাম অত্যন্ত বেশি। সব কিছু মিলিয়েই আমরা একটা কঠিন সময়ে পড়েছি, যার প্রভাব ইন্ডাস্ট্রি বলেন, বাসাবাড়ি বলেন, CNG যে ট্রান্সপোর্ট সেক্টর, সব জায়গাতেই পড়েছে। মহেশখালীতে একটা টার্মিনাল চালু হলো, ইতিমধ্যে সামিট এবং এক্সিলারেট এনার্জি তাদের সাপ্লাই বাড়িয়েছে। সেটা দিয়ে আমাদের যে বিদ্যমান সংকট কতটুকু আমরা সলভ করতে পারবো বলে মনে হয়? দেখুন, আমাদের গ্যাসের যে চাহিদা, আমরা যদি গত কয়েক বছর যাবত সেটা বুঝি 4,000 MMCFD প্রতিদিন, তো সে জায়গায় আমরা সর্বোচ্চ দিতে পারছি 2,500 থেকে 2,600 MMCFD, যখন দুটো টার্মিনাল চলছে। তার মানে এখন দুটো টার্মিনাল পুরোপুরি চলার পরেও আমরা সর্বোচ্চ 2,500-2,600 MMCFD দিতে পারবো প্রতিদিন, যেটা। তো কাজে গ্যাপ কিন্তু রয়ে গেছে। ইন্ডাস্ট্রির যে চাহিদা আছে, সেখানে একটা সাপ্রেসড অবস্থায় আছে, সাপ্রেসড ডিমান্ড আছে, সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারছি না। যে কারণেই কিন্তু গভর্নমেন্ট ভেরি রিসেন্টলি যে 1,500 নতুন ইন্ডাস্ট্রি যারা গ্যাস কানেকশনের জন্য বসে আছে, তাদেরকে বলেছে যে আপাতত হয়তো তাদের গ্যাস দিতে পারছে না, ওয়েট করতে হবে। তো এটা যেমন আছে, ঠিক একইভাবে আমরা যদি বিদ্যুতের উৎপাদনের পুরো জিনিসটা দেখি, আমাদের গ্যাস ভিত্তিক কেন্দ্র আছে প্রায় 12,472 মেগাওয়াট। তো আমরা কিন্তু যখন পূর্ণ গ্যাস সরবরাহ করতে পারি, মানে আমাদের যে সর্বোচ্চ সক্ষমতা, তখনও কিন্তু এটা 6,000 মেগাওয়াটের উপর উৎপাদন করতে পারছি না, বিকজ আমার আরও গ্যাস লাগবে। তাহলে 6,000 মেগাওয়াট আপনার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, প্রায় 5,500-6,000 মেগাওয়াট আসবে কয়লা থেকে, তেল থেকে যদি আসে 3,000-3,500, আর অন্যান্য এবং আমদানি। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা কোনোভাবে হয়তো 17-16.5 এই ধরনের একটা পর্যায়ে রাখতে পারছি। তো সেখানে আমাদের লোডশেডিং কিছু করতে হবে, এই এখন যেই পরিস্থিতি আসে। কিন্তু আসার বিষয় হচ্ছে যে আমাদের চাহিদাটা কমে যাবে। সেপ্টেম্বর-অক্টোবর যখন আসবে, তখন এই টেম্পারেচার কিছুটা ফল করবে, তো সেই কারণে আমাদের বিদ্যুৎ চাহিদা কিছু কম, তখন তো বেটার ম্যানেজ করা যাবে।
বাট ওভারঅল যেটা হচ্ছে যে আমাদের যে সংকটটা আছে বা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে সিমটমগুলো আছে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা সিমটম। এটাকে আসলে দীর্ঘমেয়াদে সমাধান করতে হবে। আসছি মোস্তফা আল মাহমুদের কাছে। আপনি একজন ব্যবসায়ী, উদ্যোক্তা, আবার রিনিউয়েবল এনার্জি সেক্টরের প্রতিনিধিও। আপনি কি ধরনের সমস্যা ফেস করতেছেন আপনারা? ধন্যবাদ বণিক বাত্রাকে, আর ধন্যবাদ আপনাকে যে আজকে আলোচনায় আমাকে আমন্ত্রণ জানার জন্য। এবং আমাদের সহ আলোচক শফিক ভাই অত্যন্ত বিজ্ঞজন, উনি সবসময় সেক্টর নিয়ে অনেক লম্বা সময় অনেক কাজ করেন। তো আসলে আমরা সবসময় যে কথাগুলো বলে আসছি সেটা হচ্ছে যে উনি কিন্তু পরিষ্কার একটা ধারণা দিয়েছেন যে আমাদের চাহিদা যে যতটুকু সেটা কিন্তু আমরা পুরোপুরি দিতে পারছি না। যদিও আমাদের ক্যাপাসিটি আছে, যদি আমরা যদি গ্যাস সরবরাহ করতে পারতাম এবং অন্যান্য যে ফুয়েলগুলো আছে সেগুলো দিতে পারতাম, তাহলে হয়তো বিদ্যুতের সমস্যাটা থাকতো না। এবং যদি অন্য সেগমেন্টে আমরা যদি কয়লাতে অথবা ডিজেলে, যেগুলো এক্সপেন্সিভ, সেগুলোতে দিলেও আপনার হয়তো প্রবলেম সলভ করা যেত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমাদের আরেকটা রয়েছে। আপনি জানেন যে বিদ্যুৎ সেক্টরে কিন্তু অনেক বড় একটা বকেয়া এখনও রয়ে গেছে, এবং এখানে বড় একটা অংশ ভর্তুকি দিতে হয়। আলটিমেটলি আমদানি নির্ভরতার কারণে ডলারের যে সংকট সেটা কিন্তু আমাদের রয়েছে। এই জায়গাগুলো থেকে কিন্তু হুট করে বের হওয়া সম্ভব না আসলে। এই জায়গাগুলোতে আমাদের যে আমরা যেটা ফেস করছি যে আসলে যদি আসলে এই সংকটগুলো মানে মিনিমাইজ করা যায়, আমি বলবো না যে একদিনে সব সংকট নবায়নযোগ্য জ্বালানি দিয়ে করা সম্ভব, সেটা নয়। তবে এই সংকটটাকে মিনিমাইজ করার জন্য কিছু কৌশলগত যদি পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি গ্রিডের উপরে চাপটা কমে যাবে। যেমন আমি একটু এক্সাম্পল বলি, আমাদের সারা দেশে প্রায় 2 কোটি হাউস হোল্ড আছে। 2 কোটি হাউস হোল্ডের মধ্যে যদি আমরা 2%, অর্থাৎ 20 লাখ হাউস হোল্ডকে যদি আমরা টার্গেট করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অলমোস্ট কিন্তু এই জায়গা থেকে অলমোস্ট 5 to 6% কিন্তু আমরা টোটাল এই জ্বালানির একটা অংশ কিন্তু এখান থেকে আমরা আনতে পারতাম। সেটা কীভাবে? যে তাদেরকে একটা সুযোগ করে দেন যে তারা যেন তাদের ছাদটা যে আছে, ছাদে যেন সোলারটা লাগিয়ে ফেলে, এবং প্রয়োজনের ক্ষেত্রে যারা স্টোরেজ করার জন্য ব্যাটারি লাগিয়ে ফেলে রাত্রেবেলা চালানোর জন্য। তাহলে দেখা যাচ্ছে যে ওই বাড়িগুলো কিন্তু গ্রিড থেকে বিদ্যুৎ আর টানবে না। এটা কিন্তু একটা সমাধান হতে পারে। আমরা হিসাব করে দেখেছি, বা একটা রাফ আইডিয়া হয়েছে যে প্রায় 3000 থেকে 3500 মেগাওয়াট কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিং থেকে, রুফ থেকে আনতে পারি। সেই জায়গাতে যদি একটা ইনিশিয়েটিভ নেওয়া যায় সব ভালোভাবে, সেই ইনিশিয়েটিভের কারণে কিন্তু এখান থেকে এই পাওয়ারটা কিন্তু আপনাদের কিন্তু গ্রিডে যুক্ত হবে। গ্রিডে যুক্ত হলে কিন্তু আমরা ওই প্রোডাকশনটা কিন্তু আমাকে এই আমদানিকৃত জ্বালানি দিয়ে কিন্তু করতে হবে না। তখন দেখা যাচ্ছে যে ওখানে আমার ডলারও সেভ হবে, অন্যদিকে গ্রিডের উপরে আমার চাপটা কিন্তু কমে যাবে। এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে। অন্যদিকে যেগুলো খুব সহজেই আপনার করা যায়, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে কিছু পরীক্ষা করে দেখেছি। যেমন আইপিপিতে কিন্তু একটা বুমিং হয়েছিল, কিছু প্রকল্প কিন্তু সরকার দিয়েছিল, সেটাকে যাচাই বাছাই না করে ঢালাওভাবে একটা বিদেশি বিনিয়োগগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এতে করে কিন্তু নতুন করে বিনিয়োগ কিন্তু আর আসছে না। বিশেষ করে ইন্টেরিয়মের 2 বছর কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে খুবই দুরবস্থায় গেছে, কিন্তু কোনো কাজ হয়নি আসলে, বরঞ্চ সবগুলো উল্টো কাজ হয়েছে, যার কারণে মানে চোর ধরতে গিয়ে নিজের আপনার কী বলে যে ঘর ধ্বংস হয়ে গেছে। এই জায়গাগুলোতে আলটিমেটলি ধরা তো কিছু হয়নি, বরঞ্চ কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। এখন আমাদের প্রয়োজনটা হচ্ছে যে আমাদেরকে স্পেসিফিকভাবে নবায়নযোগ্য জ্বালানিতে কিন্তু আমাদের যেতে হবে। আমি যদি আজকে বলি যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে কালকেই সব সমাধান হবে, তা নয়, কিন্তু একথা সত্য যে আমাদের এক সময় পুরো ট্রানজিশনটা কিন্তু রিনিউয়েবলে যেতে হবে। এখন দুটো জায়গায় যদি স্পেসিফিক আমি যদি বলি, সাজেশন দিই, সরকার যদি এই কাজটা করতে পারে, আমরা অনেক কিছু অংশে চলে যাব। সরকার বাজেট বক্তৃতায় পরিষ্কারভাবে বলেছে যে সোলার সিস্টেমে এবং ব্যাটারি স্টোরেজে কোনো প্রকার ট্যাক্স, ভ্যাট এবং কোনো কিছু দেওয়া লাগবে না। এই একটা শব্দ উচ্চারণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, মন্ত্রী মহোদয় বলছেন, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু এটা এনবিআর কিন্তু ইমপ্লিমেন্ট করে নাই। এই যে একটা গ্যাপ, এতে করে কী হয়েছে, গত এই বাজেটের আগে যে ট্যাক্স ছিল, ভ্যাট ছিল, এবং তার আগে যা ছিল তার চেয়ে কিন্তু এখন বেড়েছে। আমরা ডকুমেন্টারি কিন্তু এভিডেন্স কিন্তু সরকারকে দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমলে নিচ্ছে না, এবং সেই সিঙ্ক্রোনাইজেশন, এই কোঅর্ডিনেশনটা কিন্তু মন্ত্রণালয়ের সাথে এনবিআর হচ্ছে না। এতে করে কী হচ্ছে, আলটিমেটলি এই মানুষ, জনগণ জানছে যে আমার তো শুল্ক কমে যাচ্ছে, আমাদের সোলার সিস্টেমের দাম কমে যাবে, ব্যাটারির দাম কমে যাবে, আসলে তো বাজারে কমছে না। এই ইম্প্যাক্টের কারণে আলটিমেটলি কিন্তু ইনস্টলেশন কিন্তু সেভাবে হচ্ছে না। এতে করে আলটিমেটলি কী হচ্ছে, সরকারের ক্ষতি হচ্ছে, দেশের মানুষের ক্ষতি হচ্ছে, ক্রাইসিস কিন্তু বাড়ছে। আমরা যদি 10-15%, যেটা গভর্নমেন্ট বলছে 20%ও যদি গ্রিডে আমরা আনতে পারতাম, এই 20%-এ কিন্তু আমাদের হিউজ পরিমাণ কিন্তু আমাদের আমদানি কিন্তু হ্রাস হতো, এবং পাশাপাশি কিন্তু আমাদের এই কী বলে যে এই গ্যাস
আমরা ন্যাচারাল গ্যাস নিজেদের বলি বা আমদানি কিন্তু সেটা কিন্তু যে বয়লারগুলো কিন্তু চালাতে পারতো ঠিক মতো, তাহলে উৎপাদনও সঠিক থাকতো, এমপ্লয়মেন্টগুলো ঠিক। আজকে দেখেন বিল্ডিং ফ্যাক্টরিগুলো তালা লাগা রাখতো না, বন্ধ করে রাখছে। এই জায়গাগুলোতে আমরা কিন্তু বড় ধরনের সাপোর্ট পেতাম। আমাদের মনে হচ্ছে যে সরকার একেবারে স্পেসিফিকভাবে যেখান থেকে লাভবান হবে এই জায়গাটাতে আসলে দ্রুত হাত দেওয়া দরকার। আর একটা পয়েন্ট আমি একটু বলতেই হচ্ছে, কারণে গভর্নমেন্ট সরকার একটা মার্চেন্ট পাওয়ার পলিসি করেছিল। মার্চেন্ট পাওয়ার পলিসির মধ্যে একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সরকারের কোনো দায় নাই। আমি ক্রেতা, আমি বিক্রেতা, মানে আমি উৎপাদনকারী, আমি বিক্রেতা, সরকারের মধ্যে কোনো প্রকার দায় নেই। তো সরকার যদি যেখানে দায় নাই, যেখানে তাদের ইনভেস্টমেন্ট নাই, কোনো কি বলে যে এখানে তাদের কোনো প্রকার যে চ্যালেঞ্জ কিছু নাই, এই প্রকল্পগুলো দ্রুত অনুমোদন দিতে অসুবিধার কোথায়? শুধু গ্রিডটা ইউজ করবে, এজন্য ওপেন অ্যাক্সেস ট্যারিফটা লাগবে, এটাকে একটা ফিক্স করে দিয়ে SLA করে দিলেই কিন্তু পারে। এই সব প্রক্রিয়া করতে কিন্তু 1 মাসের সময় লাগে কথা না, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে করে। তাহলে হবে কি যে আপনার ফ্যাক্টরি আছে, আপনার ফ্যাক্টরিতে আমার 100 মেগাওয়াট বিদ্যুৎ দরকার করছে বা 50 মেগাওয়াট দরকার, আপনি কিন্তু কোনো না কোনোভাবে ফাইন্যান্স ম্যানেজ করে, বিদেশি ফাইন্যান্স হোক, যার সক্ষমতা আছে সে কিন্তু কোথাও পাওয়ার প্ল্যান্টটা দ্রুত বসে একটা সোলার সিস্টেম বসাতে কিন্তু 1 বছর 1.5 বছর বেশি সময় লাগে না। কিন্তু এটা যদি বসে তার ইন্ডাস্ট্রিকে সাপোর্ট নিতে পারতো, তাহলে কিন্তু একটা বড় ধরনের সাপোর্ট কিন্তু চলে আসতো। আমার ধারণা যে এখানে অনেকেই, বিশেষ করে আপনি জানেন যে গার্মেন্টসে বড় ধরনের একটা সংখ্যা আছে, আপনার ডিকার্বনাইজেশন যদি তারা 30 সালের মধ্যে না করে, একটা বড় ধরনের এক্সপোর্ট কিন্তু বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। যেটা আমরা সেকেন্ড লার্জেস্ট আমরা এক্সপোর্টার, ইতিমধ্যেই কিন্তু 2বার কিন্তু এই বাংলাদেশকে ক্রস করে কিন্তু ভিয়েতনাম চলে গেছে। এটা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু শিফট হয়ে যাবে। এই জায়গাগুলোতে আসলে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। গভর্নমেন্ট আজকে হয়তো এই গভর্নমেন্ট 6 মাসের জন্য আগে আসছে, এই গভর্নমেন্টের হয়তো দায় নাই, কিন্তু গভর্নমেন্ট তো আমার মানুষ তো, দেশ তো, পৃথিবী তো গভর্নমেন্টকে দেখবে। ওরা কোন গভর্নমেন্ট কে চালাচ্ছে এটা তো দেখবে না। এই জায়গাগুলোতে আসলে আমার মনে হয় যে আরও সুচিন্তিত এবং একেবারে স্পেসিফিক, মানে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে যে কী করে আমরা এই জায়গাগুলোতে যতটুকু আউটপুট পাওয়া যায়, যতটুকু ম্যাক্সিমাইজ করা যায় এবং আমাদের ডিপেন্ডেন্সি কমানো যায় আমদানি, সেক্ষেত্রে মনে হয় হাত দেওয়া দরকার। শফিকুল আলমের কাছে আসছে যে আমরা দেখলাম যে গ্লোবাল বিভিন্ন শকে বাংলাদেশের এনার্জি নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কাছাকাছি ইকোনমি বা আমাদের প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান বা ভুটান, ভিয়েতনাম, ইভেন আমরা লাতিন আমেরিকা যদি ব্রাজিল বলি, তারা কিন্তু গ্লোবাল বিভিন্ন এনার্জি শোকে তারা কিছুটা সারভাইভ করতে পারতেছে। আমরা কেন পারতেছি না? আমরা এই চ্যালেঞ্জগুলো থেকে যায়, আমাদের ভবিষ্যৎ ঝুঁকি কি হতে পারে? ধন্যবাদ। দেখুন, ইউক্রেন রাশিয়া ক্রাইসিস যখন এলো তখনও কিন্তু এই আলোচনাগুলো এসছে যে আমাদের এনার্জি সিস্টেমের রেজিলিয়েন্সটা বাড়াতে হবে, কিন্তু আমরা যে সময়টা পেয়েছি মাঝে, সে সময় আমরা খুব বেশি কাজ করতে পারিনি। পরবর্তীতে চলে এলো এই মিডল ইস্ট ক্রাইসিস। কিন্তু মাঝে যে সময়টা ছিল, সেই সময় পাকিস্তান যেটা করেছে, র্যাপিডলি রুফটপ সোলারকে স্কেল আপ করেছে। ওদের না করে উপায়ও ছিল না, নানান সমস্যা ছিল, আমদানি করতে পারছিল না জ্বালানি, তারাও অত্যন্ত আমদানি নির্ভর দেশ ছিল। সে কারণে তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে, অনেকবার বাড়িয়েছে। তো সেটা বাসা বাড়িতে যারা আছে তাদের অনেকের জন্য নাগালের বাইরে ছিল। তো তারা বাধ্য হয়ে রুফটপ সোলার করে ফেলেছে, এবং দ্রুত রুফটপ সোলার করে ফেলার কারণে যেটা হয়েছে, গ্রিডের উপর নির্ভরশীলতা কমে গেছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের গ্রিডে বিদ্যুতের চাহিদা বেশ কয়েক শতাংশ পর্যন্ত কমেছে। এলএনজি আমদানি তাদের 15% মতো কমে গেছে। তো আমাদের ক্ষেত্রেও যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ওই নবায়নযোগ্য জ্বালানিটা দ্রুত বাড়ানোর একটা প্রয়াস যদি থাকতো বা আমরা যদি সফল হতাম, তাহলে আমাদের রেজিলিয়েন্সটা বাড়তো। এখন বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের ক্ষেত্রেও আমদানি শুল্ক ছিল না, কিন্তু আমাদের ক্ষেত্রে বরাবরই, বিশেষ করে গত 4-5 বছর ধরে এটা আমরা বলে আসছি, এই উচ্চ আমদানি শুল্ক কিন্তু একটা ব্যারিয়ার। আরেকটি জায়গা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্সের প্রবলেমও ছিল। তবে এই আমদানি শুল্কটাকে যদি ওয়েভ করা যেত আগেই, তাহলে হয়তো একটা বুম হতো। তারপরেও আমি যেটা বলবো যে একেবারে খারাপ হয়নি, কারণ আমরা রিসেন্টলি একটা স্টাডি রিলিজ করেছি, সেখানে দেখেছি যে রুফটপ সোলার 1000 মেগাওয়াট ক্রস করে গেছে। ইন্ডাস্ট্রিগুলোতে ম্যাসিভ আকারে হয়েছে। আকিস গ্রুপ 67 মেগাওয়াট করেছে, প্রাণা রেফেল 30 মেগাওয়াটের উপরে, ওয়ালটন 20 মেগাওয়াট। সো এটা হয়েছে, কিন্তু ভেরি লিমিটেড ইন্ডাস্ট্রি, তারা বড় বড় সক্ষমতা, যাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ভেরি হাই, সক্ষমতা বেশি, তারা করতে পেরেছে। কিন্তু ন্যাশন ওয়াইড যদি আমরা রুফটপ সোলারটা বাড়াতে পারতাম, কয়েক হাজার মেগাওয়াট করে ফেলতে পারতাম, তাহলে আমাদের আমদানির উপর কিছুটা হলেও নির্ভরশীলতা কমতো। আরেকটি জায়গা যেটা হচ্ছে যে আমাদের নিজস্ব গ্যাস, যেহেতু আমাদের সিস্টেমটা গ্যাস ডিপেন্ডেন্ট, কাজে আপনি চাইলেই অল অন এ সাডেন আপনি গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে পারছেন না। তো সে জায়গায় আমদানির উপর নির্ভরশীলতা যাতে না বাড়ে, এবং এই যে শক, আন্তর্জাতিক বাজারে শক, এটার এগেনস্টে তো আপনাকে এমন কিছু লাগবে যেটা আপনাকে সুরক্ষা দিবে। তো
সেই সুরক্ষা মেকানিজম তো আমাদের নাই, কারণ আমাদের সিস্টেম হচ্ছে কি আমরা আমদানি করছি, এলএনজিটা আনছি, এলএনজির দাম বেড়ে এক পর্যায়ে আমরা $28 পার MMBTUর বেশিতে আমদানি করেছি, সে কারণে আমরা এটা পারিনি। আরেকটি জায়গা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর যথেষ্ট সুযোগ এখনও আছে, ইমপ্রুভ করেছে অনেক জায়গায়, সুযোগ আছে, সেই সুযোগগুলোকে ইমিডিয়েটলি করতে হবে। আর আপনি বলছেন যে রিস্কটা কোথায় যদি আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল এটা কন্টিনিউ করি। দেখুন রিস্কের ভিতরে প্রথমেই যদি দেখি এখন যে দামে আমরা এলএনজি আমদানি করছি $22 পার MMBTU, এরকম দাম মানে হচ্ছে কি গ্যাস কি হবে পার কিউবিক মিটারে কস্ট পড়ে যাবে $90 100 টাকা। ইন্ডাস্ট্রি এখন কিনছে 30 থেকে 31 টাকা 50 পয়সায় ক্যাপটিভ এবং গ্যাস বয়লারের জন্য। যদি আমাদের টোটাল সিস্টেমে এক পর্যায়ে এমন হয় আমরা নিজস্ব গ্যাস উৎপাদনে সফলতা পাইনি বা ইনভেস্টমেন্ট হয়নি, নবায়নযোগ্য জ্বালানিতেও আমরা ট্রানজিশনে দেরি করছি এমন হয়ে যায় বা অনেক সময় নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের ফুল গ্যাসে যদি 70% আমদানি নির্ভর হয়ে যায় আমরা, তখন তো ইন্ডাস্ট্রিকে এই উচ্চ মূল্য দিতে হবে, 60 টাকা 70 টাকা বা 100 টাকা কিউবিক মিটার নিতে হবে। আমাদের গ্রিডের বিদ্যুতের কথা যদি চিন্তা করি, এখন তারা পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ গ্যাস পাচ্ছে 15 টাকা 50 পয়সা পার কিউবিক মিটার, কিন্তু একটা পর্যায়ে যদি এটা 40 টাকা 50 টাকা পার কিউবিক মিটার করতে হয়, তাহলে কি দাঁড়াবে? আমাদের গ্রিড বিদ্যুতের যে গড় উৎপাদন খরচ 13 টাকা, এটা 16 টাকা 17 টাকা 18 টাকা হয়ে যাবে। তো সেই পর্যায়ে গিয়ে গভর্নমেন্টকে বারবার ট্যারিফ অ্যাডজাস্ট করতে হবে। তার মানে এটা কিন্তু কাইন্ড অফ পারপিচুয়াল ভালনারেবিলিটি, মানে হচ্ছে একটার সাথে এটা চলতে থাকবে যদি আমরা বিভিন্ন পয়েন্টে এটাকে অ্যাড্রেস না করি। সেই ক্ষেত্রে আমরা এখন আলোচনা শুনছি যে এলএনজি টার্মিনাল করা, এফএসআর করার ব্যাপারে আলোচনা চলছে, ল্যান্ড বেস টার্মিনাল করার ব্যাপারে আলোচনা করছে, কিন্তু আমার মনে হয় এটার কস্ট বেনিফিটটা দেখা দরকার এবং লং টার্ম রিস্ক। আরেকটা জায়গা হচ্ছে যে আপনি যদি আমদানিও করতে পারেন, দামও যদি থাকে, কিন্তু ঘটনা হচ্ছে যে মানে সাশ্রয়ের ভিতরে হয়, তারপরে আমাদের এত ইনক্রিজিং ভলিউম অফ ডলার সেটাও আমরা অ্যালোকেট করতে পারবো কিনা এটাও কিন্তু দেখার প্রশ্ন। একটি বিষয় মাথায় রাখতে হবে, এই মিডল ইস্ট ক্রাইসিসের আগেই গত বছর ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে পেমেন্ট গ্যারান্টি নিতে হয়েছে। আমরা এলএনজি আমদানি করতে সমস্যা হচ্ছিল নানান কারণে, ইসলামিক ট্রেড ফাইন্যান্সের হেল্প নিতে হয়েছে। এই 28% যেটা বা 29% আমরা আমদানি করি তার জন্য। এখন এটা যদি ভলিউম বেড়ে যায় তখন তো আমাদের এই ফাইন্যান্সিয়াল রিস্কগুলো আরও বেড়ে যাবে, ভোক্তার খরচ বেড়ে যাবে এবং আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে হাই প্রাইস যখন হয়ে যাবে এনার্জি হাই কস্ট, তখন আমাদের ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে পারবে কিনা, এই কস্ট বেনিফিটগুলো আমাদের দ্রুত দেখতে হবে। ইতিমধ্যে গ্রামে দীর্ঘ সময়ের জন্য লোডশেডিং দেখা যাচ্ছে। আপনারা রিনিউয়েবল এনার্জি সেক্টর উদ্যোক্তা হিসেবে কেমন দেখছেন গত এক ফিসক্যাল ইয়ারে রিনিউয়েবল এনার্জি সেক্টর সোলার প্যানেল কেমন আপনাদের পেনিট্রেট হলো লোকাল পর্যায়ে? এটা শফিক ভাই অলরেডি বলছিলেন যে আসলে একটা সংখ্যক কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিগুলো করতে সক্ষম হয়েছে। তারা আসলে কস্ট ইফেক্টিভ বলেই কিন্তু এটা করেছে, তারা কিন্তু অন্য কোনো কারণে করেনি। দেখেছে যে গ্রিডের বিদ্যুতের দাম যদি 12 টাকা হয়, তারা 6 টাকা বা 7 টাকা বা 5 টাকাতে তারা প্রত্যেক ইউনিট কস্টে তারা করতে পেরেছে। যেখানে একটা বড় অংশ এখান থেকে সেভিংস হচ্ছে, সেখানে স্বাভাবিকভাবে বিজনেস বেনিফিটটা ইম্পর্টেন্ট, এই জায়গায় তারা এটা করেছেন। কিন্তু যাদের সক্ষমতা নেই ওই জায়গাগুলোতে আসলে তো সরকারকে অ্যাড্রেস করতে হবে, কারণ ওই ইন্ডাস্ট্রিগুলো এসএমইগুলোকে তো আমাদের বাঁচাইতে হবে। আসলে কিন্তু এসএমই কিন্তু মূল প্রাণ কিন্তু, এবং আপনার সাধারণ হাউস হোল্ড কিন্তু আমাদের মূল প্রাণ, সাধারণ কৃষকরা কিন্তু আমাদের মূল প্রাণ। এই জায়গাগুলোতে সরকারকে কিন্তু এগিয়ে আসতে হবে। সরকার এই জায়গাগুলোতে আমার মনে হয় খুব ন্যারো চ্যানেল দেওয়া গেছে, অথবা দূরদর্শিতার এখানে গ্যাপ আছে, অথবা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এই জায়গাগুলোতে আসলে এইভাবে আপনার সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সমাধান হবে না। এটা আউট অফ বক্স কিছুটা কাজ করতে হবে। এই মুহূর্তে যে ক্রাইসিসটা শুরু হয়েছে, আপনি আন্তর্জাতিক বাজারে কালকে যদি আপনার গ্যাসের দাম বেড়ে যায় কী করবেন? তেলের দাম বেড়ে যাচ্ছে, আজকে হুরমুজ প্রণালী বন্ধ হয়েছে, বাবা মান্দা বন্ধ হয়েছে, আরেকটা বন্ধ হয়ে গেল, কী করবেন আপনি? এই ফসিল ফুয়েলের উপরে তো থাকা যাবে না। যেখানে অলরেডি আমাদের স্কোপ তৈরি হয়েছে এবং সেটাকে বলে কী বলেছে সাস্টেইনেবল অ্যাজ ওয়েল এজ এ কস্ট ইফেক্টিভ। ইন এডিশন আমরা এটাকে বলতে পারি যে অ্যাভেলেবিলিটি, এটা হয়েছে অলরেডি প্রুভেন টেকনোলজি। এই জায়গাতে আমাদের মনে হয় যে সরকারকে স্পেসিফিক 2-3টা জায়গাতে ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া দরকার। একটা হলো অবশ্যই সকল সব মানুষের জন্য সোলার সিস্টেমের জন্য ট্যাক্স জিরো, বিএসএস এর জন্য ট্যাক্স জিরো, এবং অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ইমিডিয়েটলি একটা বড় ধরনের ফাইন্যান্সের ব্যবস্থা করা। কারণ আমি তো জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি, বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি, 2 ভর্তুকি একখানে করলে অনেক টাকা হয়, কিন্তু তো এই ভর্তুকিগুলো আমরা একটা অংশ এখানে ছাড় দিই না, তাহলে এই জায়গাতে একটা বড় গ্যাপ কিন্তু আপনার ফিল আপ করা সম্ভব হবে। এরপরে মার্চেন্ট পাওয়ার পলিসি আছে, সেটাকে খুব ইমিডিয়েট যদি অ্যাকশন নিয়ে বিদেশি বিনিয়োগ, লোকাল বিনিয়োগকে সুযোগ করে দেওয়া যায়, তারা একটা গ্রিডে কিন্তু সাপোর্ট তৈরি করে দেবে। আইপিপিগুলোতে আপনার সাপোর্ট দেওয়া যায়, যেখানে যেখানে যাদের জমি আছে, সরকারি জমিগুলো প্রচুর পড়ে আছে,
ওনারা নিজের সরকারই বলছে 30,000 একর জমি তাদের হাতে আছে। এই জমিগুলোকে ইমিডিয়েটলি যদি ভাগ করে করে ডিস্ট্রিবিউশন করা যায় এবং সেখানে পাওয়ার প্ল্যান্ট করলে কিন্তু একটা বড় ধরনের সাপোর্ট তৈরি হয়ে যাবে। অ্যাগ্রো ভোল্টিকের একটা সম্ভাবনা রয়েছে, সেখানে কিছু কাজ করার সুযোগ আছে। আমাদের ফ্লোটিং সোলারের কিছু সম্ভাবনা আছে, অনেক জায়গায় কিন্তু বিলগুলো পড়ে আছে, কচুরি পানা দিয়ে ঢেকে আছে, এখানে একটা অংশ কিন্তু আপনার সুযোগগুলো আছে। সবচেয়ে বড় সুযোগটা হচ্ছে আমি বলছি সেটা হলো যে 13 লক্ষ ডিজেল চালিত পাম্প আছে। এই ডিজেল চালিত পাম্পে কিন্তু প্রায় 7,000 কোটি টাকার বছরে ডিজেল কিনতে হয়। কিন্তু আপনি যদি এটা যদি আপনি চেঞ্জ করে আপনি করে দেন যে আপনার সোলারে, তাহলে কিন্তু এই ডিজেলটা কিন্তু আর আমদানি করা লাগবে না, কারণ সোলার তো আপনার একবারই ইনভেস্টমেন্ট হবে। এটা একটা ইনসেন্টিভ, একটা প্রক্রিয়া করে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। কিন্তু এই জায়গাগুলোতে একদিনে আপনার যেমন করা সম্ভব নয়, কিন্তু আবার আউট অফ বক্সে গিয়ে করতে হবে, আদারওয়াইজ তো আপনি এই ক্রাইসিস থেকে বেরোতে পারছেন না। এই জন্য এই জায়গাগুলোতে আমরা একটাই সরকারকে আবেদন করব, আপনার প্রোগ্রামের মাধ্যমে সরকারকে আসলে বুঝতে হবে যে আই এম ইন ক্রাইসিস, দেশের মানুষ ক্রাইসিসে পড়েছে, আমাকে এখান থেকে তাদেরকে বের করতে হলে আউট অফ বক্স ওয়ে গিয়ে কাজ করতে হবে, যাতে করে খুব দ্রুততার সাথে একটা সাপোর্ট তৈরি করা যায়। আপনি সবাই বললেন, কিন্তু আরেকটা এফএসআরের কথা হচ্ছে, যত গল্পই করুক, যত চেষ্টাই করুক, 36 মাসের আগে, 3 বছর আগে কিন্তু একটা এফএসআরও আপনার কানেক্টিভিটি এসে গ্যাস দিতে পারবে না। এরপরে গ্যাস দিলেও আপনি যদি আরেকটা এফএসআর বা 2টা এফএসআর বসান, তার জন্য যে চিটাগং থেকে বা কক্সবাজার থেকে মহেশখালী থেকে ঢাকায় গ্যাস নিয়ে আসবেন, তার জন্য আরেকটা পাইপলাইন করতে হবে। সেই পাইপলাইনের মূল্য কত? অ্যাটলিস্ট $3 to $4 বিলিয়ন। সেই টাকা কোথায়? আর এটা কত করতে সময় লাগবে। তো এই জায়গাগুলো কিন্তু আসলে ভাবতে হবে, হুট করে চিন্তা করলে সেটা হবে না। আমার ধারণা যে বেস লোডের জন্য এক্সিস্টিং কোল পাওয়ার যেগুলো আছে, আমরা কিন্তু খুব বেশি কার্বন ইমিশন করি না। আমরা এখন 0.5 অর্থাৎ হাফ টন আমরা পার পার্সনে কিন্তু আমরা কার্বন ইমিশন করি। এখন আমেরিকা কিন্তু 20 টনের উপরে করে। সেই জায়গাগুলোতে চিন্তা না করে বরঞ্চ কয়লাটা বেস লোড ধরে সেটাকে আনইন্টারপ্রেটেড সাপ্লাই এনশিওর করা, গ্যাসের উপর নির্ভরতা একটু কমানো, গ্যাস এক্সপ্লোরেশন যেগুলো করার সুযোগ আছে সেগুলোকে দ্রুততার সাথে বের করে ফেলা। ইন এডিশন আপনার রিনিউয়েবলের উপরে একদম বড় ধরনের একটা ধাক্কা আপনার দেওয়ার জন্য সরকার আসলে উচিত হবে। তাহলে আমার মনে হয় যে যতগুলো সেগমেন্ট আছে, আমি যেটা বললাম, রুফটপ সোলার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিংগুলো, রুফগুলো কাজে লাগানো, সোলার ইরিগেশনে কাজ করা, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টে কাজ করা, আইপিপিগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা, এমপিপি পলিসি করেছে সেখানে কাজ করা, প্রত্যেকটা সেগমেন্টে যতগুলো কাজ করা যায় সেগুলো। এরপরে লং টার্মের জন্য আমাদেরকে করতে হবে, রিজিওনাল গ্রিড করা যায় কিনা এটা চিন্তা করতে হবে। কারণ আপনি জানেন ইন্ডিয়া কী করে, আপনি জানেন কিনা, ভুটানে এবং নেপালে প্রচুর হাইড্রো ইলেকট্রিক হয়, তারা কিন্তু সামারে সব ইলেকট্রিসিটি তারা এক্সপোর্ট করে, আবার উইন্টারে যখন পানি থাকে না, তারা কিন্তু ইন্ডিয়া থেকে তারা নিয়ে ব্যবহার করে। অলরেডি দে ডুইং দিস ওয়ান। এই যে জায়গাগুলোতে যদি কাজ করা যায়, অনেকগুলো আমাদের কিন্তু সমস্যার সমাধান হবে। বাট লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম যদি প্ল্যান, যদি একটা একেবারে স্টেবল প্ল্যান না, পরিকল্পনা যদি না থাকে, আলটিমেটলি আমরা কিন্তু সাফার করতে হবে, এবং বড় সাফার কিন্তু সামনে অপেক্ষা করতেছে। এখন লিডারশিপ, ডিসিশন, এগুলোকে একেবারে দূরদর্শী এবং শক্ত হাতে হ্যান্ডেল করে হচ্ছে আমাদের মুখ্য সময়টা। এটা বাংলাদেশের দীর্ঘ সময়ের ক্রাইসিস এমপ্লয়মেন্ট জেনারেশন, ইন্টারিম গভর্নমেন্টও চাইছিল, নতুন নির্বাচিত সরকারও তাদের অগ্রাধিকার 1 কোটি কর্মসংস্থান, এজন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে। তো বিদেশি বিনিয়োগকারীরা সবসময় দেখা গেছে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকটের কারণে অনেক বিনিয়োগ আসতেছে না। এই আমরা এফডিআই এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করার জন্য আমাদের জ্বালানি খাতে দ্রুত কি সলিউশন নেওয়া দরকার? দেখুন, ফরেন ইনভেস্টর যারা, তারা কি দেখতে চায়? তারা দেখতে চায় সাস্টেনেবল এনার্জি সাপ্লাই এবং একটা স্টেবল প্রাইসিং মেকানিজম থাকবে, সেখানে বিনিয়োগের একটা পরিস্থিতি থাকবে বা পরিবেশ থাকবে। সেটা এনশিওর করতে হলে তো আপনাকে জ্বালানি সাপ্লাই দিতেই হবে। আর আরেকটি বিষয় হচ্ছে কি, আমরা যদি গত 1 দশকের এফডিআই এর প্যাটার্নটা দেখি, সেটা কিন্তু আমাদের তুলনায় খুবই কম, মাত্র $1 বিলিয়ন উপরে বছরে আসে, অল্প কিছু, 1.4 বা 1.5 এরকম। সেটা ভেরি পোর বলা চলে ইন টার্মস অফ আমাদের পপুলেশন যদি চিন্তা করা হয়। তো সেটা যদি এনশিওর করতে হয়, আপনার ইমিডিয়েট আসলে কোনো সলিউশন আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। কারণ এক্সিস্টিং ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট তো বলেছে যে নতুন ইন্ডাস্ট্রিকে তারা এই মুহূর্তে গ্যাস সাপ্লাই দিতে পারছে না। এক্ষেত্রে আমার মনে হয় আরও আগেই গভর্নমেন্টের উচিত ছিল, ইন দ্য পাস্টে, যে তারা কোন টেকনোলজিগুলো ব্যবহার করবে ডিমান্ড সাইডে। যেমন ডিমান্ড সাইডে হিট পাম্প, সেটা অনেক বেশি এফিশিয়েন্ট। যেহেতু গ্যাস সাপ্লাই আমরা এনশিওর করতে পারছি না, নতুন ইন্ডাস্ট্রিকে গ্যাস সাপ্লাই দিতে পারবো না, সো এই ধরনের টেকনোলজিক্যাল চেঞ্জগুলো ডিমান্ড সাইডে আগে থেকেই গভর্নমেন্টের দিক থেকে যদি প্রপোজ করা হতো বা ডিরেক্টিভ দেওয়া হতো, তাহলে পরিস্থিতিটা অন্যরকম হতো। আমরা আবারও সেই আন্তর্জাতিক বাজার আসছে, তো আন্তর্জাতিক বাজারের বিষয়টা কিন্তু কয়েকটা রিস্ক।
কিন্তু আমরা যদি রিজিওনাল মার্কেটের কথা চিন্তা করি, আমাদের রিজিওনাল কোঅপারেশন BBIN যেটা আমরা অনেক বছর যাবতীয় আলোচনায় আনছি, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, সেই নেটওয়ার্ক যদি ব্যবহার করি, সামহাও যদি আমরা পরিস্থিতি ইমপ্রুভ করে নেপাল, ভুটানের হাইড্রোকে ট্যাপ করতে পারি, দ্যাট মিনস আমাদের কিন্তু সিগনিফিকেন্ট সময়, মার্চের পর থেকে এপ্রিল টু অক্টোবর বা এর একটা সময়, সিগনিফিকেন্ট সময়, এক্স্যাক্ট টাইমটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে অক্টোবর টু মনে হয়, যাই হোক হোয়াট এভার, হ্যাঁ এই টাইমটাই হবে। সেই টাইমটা কিন্তু আমরা অ্যাটলিস্ট 6-7 মাস বেজ লোড হিসেবে ব্যবহার করতে পারছি, তার মানে গ্যাসের উপর ডিপেন্ডেন্সি আমরা কমাতে পারছি। এটা মাথায় রাখা দরকার, এটা আমাদের ট্যাপ করা। তাহলে যেটা হলো কি, আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীলতা কমে গেল। আর আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীলতা কমে গেলে এখানে কি হচ্ছে দেখেন, আন্তর্জাতিক বাজারে ভোলাটিলিটি, ডিসরাপশন যাই হোক না কেন, রিজিওনাল কোঅপারেশনে কিন্তু প্রাইসিংয়ের ইফেক্ট পড়ছে না, কাজে একটা ন্যাচারাল হেজ হিসেবে কাজ করবে। সেকেন্ড আর একটা অপশন দেখেন, আমাদের নিজস্ব রিনিউয়েবল তো বাড়াতেই হবে, অবভিয়াসলি, এতে কোনো ভুল নাই। ইন্ডিয়ান ডে হেড মার্কেট যেটা আছে, সেখানে অত্যন্ত সস্তায় নবায়নযোগ্য জ্বালানি সেল হচ্ছে। তো আমরা সেই কোঅপারেশনেও যেতে হবে, সেখানে 4 রুপি থেকে 5 রুপিতে প্রতি কিলোওয়াট আওয়ার বিক্রি হচ্ছে। তো সেই মার্কেটটাও ট্যাপ করা। আমরা যদি এখানে ইনভেস্টমেন্ট চাই, তাহলে আমাদের এনার্জি সাপ্লাই এনশিওর করতে চাই, আমাদের আসলে এই আমদানি নির্ভর যেটা মানে ফসিল ফুয়েল বেসড যে সিস্টেম, সেটা আমাদের জন্য অত্যন্ত এক্সপেন্সিভ হবে, এরকম ইন্ডিকেশনই পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের রিজিওনাল কোঅপারেশনটাকে বাড়ানো, সেই সাথে নিজস্ব যে সুযোগগুলো আছে, নবায়নযোগ্য জ্বালানিকে ম্যাসিভলি বাড়ানো, নিজস্ব গ্যাস, আরেকটি হচ্ছে ডিমান্ড সাইডে টেকনোলজি চেঞ্জ। কারণ হচ্ছে কি, এই গ্যাস বেস সিস্টেমগুলো কিন্তু ইনএফিশিয়েন্ট। সে জায়গায় আপনাকে গ্র্যাজুয়ালি হিট পাম্প, যে জায়গায় সুযোগ আছে, পার্টিকুলারলি টেক্সটাইল এবং গার্মেন্টস 160-170 ডিগ্রি পর্যন্ত হিট পাম্প ব্যবহার করা যায়, এগুলো অনেক বেশি এফিশিয়েন্ট, সেগুলোকে নিতে হবে। আর উনি যেটা বলছিলেন মাহমুদ ভাই, আমদানি শুল্কের যে বিষয়টা, দেখুন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা হয়েছে, আগে যেটা ছিল 100%, তারা ক্যাপিটাল মেশিনারি দিয়ে আনতে পারতো আমদানি শুল্ক দিয়ে, এখন তাদের জন্য কর হয়ে গেছে 17%। আমদানি শুল্ক নেই, কিন্তু কর, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স মিলে হয়ে গেছে 17। এটা কিন্তু তাদের খরচ বাড়িয়ে দিচ্ছে। গ্রামে গঞ্জে যারা আছে, আমাদের তো বাসাবাড়ির কনজামশনটাই বেশি। ওভারঅল প্যাটার্নটা যদি দেখি, 57% কনজামশন বিদ্যুতের হচ্ছে বাসাবাড়িতে। তাহলে অবভিয়াসলি তাদেরকে টার্গেট করতে হবে, তার একটা বড় অংশ গ্রামে গঞ্জে। এখন মেকানিজমটা এমন যে আপনার ক্যাপেক্স বা ওপেক্স মডেল হলে সেটার কন্ট্রাক্ট দিতে হবে, প্লাস হচ্ছে আপনার শ্রেডার ক্লিয়ারেন্স বা একটা সার্টিফাইড কপি। গ্রামের যে প্রজেক্টগুলো হয়, সেখানে কিন্তু গ্রামের বাড়িগুলো আশেপাশের যে টেকনিশিয়ান যারা আছে তাদের কাছে যায়, তারা তো এত মেকানিজম ফলো করে না, তো তারা এই সুবিধাটা পাবে না। তাদের উচ্চ মূল্যে কিনতে হবে, উচ্চ আমদানি শুল্কে কিনতে হবে। তাহলে এটা একটা মার্কেটে নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। লোকজন বলবে যে গভর্নমেন্ট শুল্ক ওয়েভার দিয়েছে, তারা বলবে যে আমি তো পাচ্ছি না। তো এই জিনিসটা যাতে না হয়, গভর্নমেন্ট এটা সহজ করতে পারে কিনা, যে গভর্নমেন্টের যে স্ট্যান্ডার্ড আছে বাংলাদেশের BDS আইসি ইকুইভ্যালেন্ট, সেই স্ট্যান্ডার্ডটা এটা বলে দেওয়া থাকবে যে এই স্ট্যান্ডার্ডটা যারা ফলো করবে, যে জিনিসে আমদানি হোক না কেন, এই স্ট্যান্ডার্ড যারা ফলো করবে তাদের ক্ষেত্রে পুরো ওয়েভার দিয়ে দেওয়া হচ্ছে। এটা যদি হয় তাহলে জিনিসটা সহজ হবে, গ্রামের মানুষজন যারা আছে তাদের জন্য সহজলভ্য হবে। পার্টিকুলারলি দেখেন 16-17 ঘন্টার মতো লোডশেডিং হয়েছে, আপনাদের রিপোর্টও এসছে। তো এটাকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে কিন্তু তাদেরকে সেই সুবিধাটা দিতে হবে, রুফটপ সোলার উইথ ব্যাটারি ব্যাকআপ। গ্র্যাজুয়ালি কিন্তু আমরা সাস্টেনেবল করতে পারবো। আরেকটা জায়গা বলি, দেখেন এলপিজির মার্কেটও কিন্তু ভোলাটাইল, আমাদের মাঝে মাঝে হয় উচ্চ মূল্য, তখন লোকজন কি করছে দেখেন, ইলেকট্রিক কুক স্টোভে যাচ্ছে। বিদ্যুতের চাহিদা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। মাত্র 1 মিলিয়ন লোক যদি অ্যাট এ টাইম ইলেকট্রিক কুক স্টোভ চালায়, 2000 মেগাওয়াটের চাহিদা তৈরি হবে। বাসাবাড়ি হচ্ছে কিন্তু 4,90,00,000। বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই যে সাস্টেনেবল সলিউশন, শুধুমাত্র বিদ্যুৎ, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সেটা না, এই যে কুকিং এনার্জি, এই সব কিছুকে মাথায় নিয়ে হলিস্টিক্যালি প্ল্যান করতে হবে। আদারওয়াইজ আমরা মানে এই জ্বালানি সেক্টর, বিদ্যুৎ সেক্টর, এটাকে সাস্টেনেবল করা কঠিন হবে। শহর পর্যায়ে বা ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়াল স্কেলে রিনিউয়েবল এনার্জির কোনো ডিমান্ড তৈরি হয়েছে? কারণ আপনি কি দেখতেছেন এখানে রিনিউয়েবল এনার্জি সেক্টর বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনা? এখানে তো আসলে ইতিমধ্যে কিন্তু তাদের বড় একটা বিনিয়োগ কিন্তু বাংলাদেশে চলে আসছিল, তা সেটা কিন্তু আমরা একটা হিসাব করে দেখেছি প্রায় $5 বিলিয়ন। তো এটাকে তো আমরা অলরেডি নেগেটিভ করে দিয়েছি, ইন্টারিম সরকার এসে এটা তো একটা বড় ধাক্কা আমরা খেয়েছি, এই জায়গাতে কোনো সন্দেহ নাই। বাট এখন যেটা বিষয়টা হচ্ছে যে, যদি আপনি ইনফ্যাক্ট আমি একটা কথা বলি যে, সে আপনার কাছে আজকে টাকা আছে, আপনি নবায়নযোগ্য জ্বালানি কোনো সেগমেন্টে বিনিয়োগ করবেন, আসলে কোনোটা কমপ্লিট সলিউশন কিন্তু এখন পর্যন্ত নাই, সত্যি আসলে নাই। সে ধরুন আপনি যদি বলি যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট,
এখানে এখনো পর্যন্ত SLA বা ওপেন অ্যাক্সেস ট্যারিফটা কনফার্ম করা হয় নাই। IPP আপনার কোনো জায়গায় কোনো ঠিক করে এখনো দেওয়া হয় নাই। আপনার PPP এখন ওটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজারি কেবল একটা নিয়োগ হয়েছে, একটা কতদিনে কয়টা করবে আমি জানি না, এটা কোনো সলিউশন কিন্তু তৈরি হয় নাই। আপনি রুফটপে অপেক্স করবেন, অপেক্সের সাথে এই যে কন্ট্রাক্টগুলো কীভাবে হবে সেটারও কোনো প্রপার সলিউশন কিন্তু কমপ্লিট হয় নাই। আপনি ক্যাপেক্স করবেন, আপনি সে ধরনের কোনো ইন্ডাস্ট্রি আপনি নিজের আছে, শুধু আপনি একাই ক্যাপেক্স করে ওইটুকুই, এই জন্য শুধু এই একটা সেগমেন্টেই কিন্তু কাজ হচ্ছে, মানে এই জায়গাটা কিন্তু কেউ অ্যাড্রেস করছে না। আমি বলছি যে সুযোগ দিচ্ছি, কিন্তু আসলে সুযোগগুলো সব জায়গায় ব্যারিয়ার আটকায় রাখছে সেটা কিন্তু কেউ বলছে না। আমরা এই জন্য বারবার একই কথাই বলছি যে আসলে এই যে ছোটো ছোটো যে ব্যারিয়ারগুলো আছে, ছোটো ছোটো অবস্ট্রাকলগুলো আছে, এগুলোকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে। সেই জন্য বললাম যে এটা নর্মাল ওয়েতে সম্ভব না, এটা একটা শক্তিশালী ডিসিশন লাগবে, আউট অফ বক্স নিয়ে একদম শক্ত কী বলে যে ডিসিশন নিয়ে সামনে এগোতে হবে। যেমন আরেকটা জিনিস বলি আপনাকে, এই এখন গ্লোবালি কিন্তু টিয়ার 1 টিয়ার 2 আপনার প্যানেল ইনভার্টার সব কিছু কিন্তু একদম ওপেন মার্কেটে দেখা যায়, অনলাইনে দেখা যায়। ইভেন ChatGPT-তে জিজ্ঞেস করলে বা AI থেকে জিজ্ঞেস করলে বোঝা যায় যে আপনি টপ 10 ব্র্যান্ড কী কী আছে। এরা কিন্তু 2 নম্বরই করে না কিন্তু। তো এই জায়গাগুলোতে আপনি একটা উনি যেটা বললেন, শহীদ ভাই যেটা বললেন যে একটা বেঞ্চমার্ক ঠিক করে দিয়ে আপনি এটাকে ওপেন করে দেন। এখন ওই যে সেডা সময় নিচ্ছে 3-4 মাস, আরইবিতে ফাইল গেলে সেখানে 2 মাস নিচ্ছে। সকালবেলায় আজকে ঝগড়া করছে আরইবির এক অফিসারের সাথে, আপনি কেন কানেকশন দিচ্ছেন না, আপনি 1 মেগাওয়াট সোলার সিস্টেম ওখানে পড়ে আছে, এটা যদি আপনি বিদ্যুতে আসে 1 মেগাওয়াট তো সরকারের এনার্জি কস্ট কমে যাবে, এনে জ্বালানি কমে যাবে, আমদানি কমে যাবে। এই কাজগুলো হচ্ছে না। তারপর আপনার ধরেন একটা BST এটা প্রক্রিয়ার জন্য 2 মাস সময় নিচ্ছে, 1 মাস সময় নিচ্ছে। এই জায়গাগুলোতে আসলে এই বটলনেকগুলো ইমিডিয়েটলি অপসারণ করা ছাড়া আসলে আমরা যে সত্যি সত্যি যে দেশের মানুষের কল্যাণ চাচ্ছি, দেশের কল্যাণ চাচ্ছি, সেটা কিন্তু হবে না। আমার মনে হয় যে ইমিডিয়েট যতটুকু সম্ভব সরকারকে একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ আমাদের ক্রাইসিস কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু বাড়বে। কারণ আমরা যে আজকে প্রেজেন্ট ক্রাইসিস বলতেছি, কন্টিনিউয়াসলি ডিমান্ড কিন্তু ইনক্রিজ হচ্ছে। সে ডিমান্ড একটু আগে বললেন যে আমরা যখনই গ্যাস পাচ্ছি না আমরা কিন্তু ইলেকট্রিক কুকিংয়ে যাচ্ছি, সেখানে কিন্তু ডিমান্ড 2000 মেগাওয়াট পর্যন্ত বেড়ে যেতে পারে। এই জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করতে হবে যে আমাদের প্রতি বছর একটা ন্যাচারাল ডিমান্ড প্রায় 8 থেকে 10% বাড়ে, সেখানে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমার মনে হয় যে কোনো সেগমেন্টকেই ছোটো করে দেখার সুযোগ নেই, প্রত্যেকটা জায়গাতে যত দ্রুত সম্ভব ক্লিয়ার সমাধান দিয়ে যাতে করে বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসে, দেশি বিনিয়োগ নিয়ে আসে, সেটা কিন্তু আসতে পারে। আমি একটা কথা অনেকেই বলি, এটা কিন্তু একটা বড় ধরনের বাংলাদেশের অপরচুনিটি বটে। আমি সে এক্সাম্পল বলি, আপনার একজন ভাই আছে সে আমেরিকাতে অথবা ইউরোপে, আপনার বাসায় আপনার জায়গা আছে, সে আপনি 1 মেগাওয়াট বা 500 কিলোওয়াট করতে পারবেন, আপনার গ্রামের বাড়ি আছে, আপনি ওখানে যদি সুযোগ করে দেন যে 2 বছরের জন্য বা 1 বছরের জন্য এর মধ্যে যদি তুমি বিদ্যুৎ দাও আমি এই ট্যারিফটা তোমাকে দেবো, আপনি যদি ওখানে কানেকশনটা দিয়ে দেন, আপনি ওখানে যদি 2-3 কোটি টাকা লাগে আর আপনি মাসে যদি এখানে কয়েক লাখ টাকা যদি আপনি বিল পান, অবশ্যই আপনি কিন্তু যদি কোনোভাবে টানা হেঁচড়া করে টাকা নিয়ে এসে কিন্তু আপনি বিদ্যুৎ কিন্তু গ্রিডে দিয়ে দেবেন। তাহলে একটা সাস্টেনেবল ইনকাম হলো একজন মানুষের, মানে একজন নাগরিকের, অন্যদিকে বিদেশে থেকে বিনিয়োগ বা দেশে থেকে বিনিয়োগ আসলো এবং আমরা গ্রিডে কিন্তু আমি বিদ্যুৎ পেয়ে গেলাম। একসাথে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু মানে হতে পারে কিন্তু, বাট এগুলো বললাম না যে এই নর্মাল চ্যানেল দিয়ে কিন্তু এসব সমস্যার সমাধান হবে না, একটু অ্যাগ্রেসিভ ওয়েতে সরকারকে যেতে হবে এবং সরকার আসলে ফ্যাসিলিটেট করলেই হয়ে যায়। টাকা আসলে বড় সমস্যা না, সমস্যা আসলে পলিসি এবং সাস্টেনেবল পলিসি, স্টেবল পলিসি, এই জায়গাটাতে আসলে বড় প্রবলেম আমরা মনে করি। একবারে শেষ মিনিটে চলে আসছি, আমি শফিকুল আলমের কাছে আরেকটা প্রশ্ন করব যে মিয়ানমার এবং ভারতের মতো দেশগুলো অনশোর অফশোর এক্সপ্লোরেশন করছে, আমরা কিন্তু গত দীর্ঘ সময় ধরে 1.5 যুগের মতো বেশি সময় আমরা এক্সপ্লোরেশনে ফোকাস দিইনি। আমরা আসলে গ্যাস অনুসন্ধান বা উত্তোলনের মাধ্যমে কতটুকু প্রবলেম সলভ করতে পারি, আমাদের কেমন সম্ভাবনা আছে? আমাদের বিশেষজ্ঞরা যেটা বলছেন আর কি, যে আমাদের গ্যাসের যথেষ্ট সম্ভাবনা আছে। এখন বিষয়টা হলো, আমরা যদি স্থলভাগের কথা চিন্তা করি, এখানে বিনিয়োগটা কম কেন, মানে রিস্কটাকে চিন্তা করা হচ্ছে যে আমি ড্রিলিংয়ে খরচ করব যদি আমি গ্যাস না পাই। কিন্তু আমাদের অতীতে যেটা আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিবেদনও তাই বলে, 3টা ড্রিল করলে একটাতে পাওয়া যায়, বাট রিসেন্টলি হয়তো আমরা সেরকম বড় ধরনের কোনো রিসোর্স পাইনি, অল্প অল্প কিছু MMCFD, কিছু অল্প মানে মিলিয়ন কিউবিক ফিট বা খুবই অল্প পরিমাণ। কিন্তু এখানে দেখতে হবে যে আমার ড্রিলিংয়ের কস্টটা কত, অন্যদিকে আমার 1 বছরের LNG আমদানির খরচটা কত। নর্মাল সময়ে আমাদের 1 বছর 24-25 অর্থ বছরে আমরা যে LNG আমদানি করেছি সেটা টোটাল কনজামশনের 28.8%, তার জন্য আমরা ব্যয় করেছি $3.5 বিলিয়ন বেশি।
আর এখন যে পরিস্থিতি চলছে এটা যদি কন্টিনিউ করে তাহলে সেটা ডাবল প্রায় হয়ে যাবে বা বেশি হয়ে যাবে। তো সেই তুলনায় আমার মনে হয় যে আমাদের এত ইনভেস্টমেন্টেরও প্রয়োজন নেই। $1 বিলিয়ন ইনভেস্ট যদি করা হয় সেটা আমাদের এক্সপ্লোরেশন হিউজ আমাদের ইয়েতে। আর আরেকটা যেটা অফশোরে যেটা, সেটা তো প্রাইসিং রিলেটেড ইস্যু ছিল, টেন্ডার পার্টিসিপেট করছিল না, সেটা এখন তারা রিভিশন করেছে, ইন্টারেস্ট দেখা যাচ্ছে, আশা করছি এটা হয়তো সম্ভাবনা আছে, কিন্তু এটা সময় লাগবে অফশোর থেকে আপনি যদি পেতে চান। কিন্তু এগেইন একই বিষয়, সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ খাতে 24-25 অর্থ বছর 55,000 কোটি টাকার উপরে রেভিনিউ শর্টফল ছিল। জ্বালানি খাতেও ভর্তুকি আছে, এবছর সেটা আরও বাড়ছে জ্বালানি খাতে ভর্তুকি। সব কিছু বিবেচনায় নিয়ে গভর্নমেন্টকে আমার মনে হয় রিনিউয়েবলের ক্ষেত্রে এই অল্প কিছু টাকা তারা যেটা পাচ্ছে বা পাবে এক্সপেক্ট করছে সেটা বাদ দিয়ে দেওয়া উচিত। এটা খুব বেশি টাকা না, 1000 মেগাওয়াট রুফটপ সোলার হলেও সেখান থেকে খুব বেশি তারা পাবে না। 250-300 কোটি টাকা। হ্যাঁ, এটা খুবই অল্প একটা পরিমাণ, কিন্তু আমরা যদি করে ফেলতে পারি তাহলে যে এই সুবিধাটা সেটা দেখেন, 1000 মেগাওয়াট যদি রুফটপ সোলার হয়ে যায় দ্রুততার সাথে, সেই 1000 মেগাওয়াট কিন্তু কয়েক হাজার কোটি টাকা সাশ্রয় করবে এক বছরে, এবং সেটা করে 25-30 বছর ধরে। এই ফাইন্যান্সিয়ালস, এই জিনিসটা গভর্নমেন্টের আরেকটু গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া প্রয়োজন। অংশীজন যারা আছে তাদের থেকেও আরও কিছু ইনপুট নিয়ে যদি গভর্নমেন্ট দ্রুততার সাথে করে, আমাদের সেক্টরে চেঞ্জ আনা সম্ভব। আর বিষয় কম্পেয়ার করি যদি পাকিস্তানের সাথে, পাকিস্তানে কিন্তু এই শুল্ক ছিল না, আমদানি শুল্কটা। যখন তাদের সিগনিফিক্যান্ট রুফটপ সোলার হয়ে গেল, হ্যাঁ, হাজার হাজার মেগাওয়াট, এখন তো প্রায় 50,000 মেগাওয়াট, 40-50,000 মেগাওয়াট, 55,000। তো গত বছর এই 25 সালের বাজেটের সময় তখন তারা আমদানি শুল্ক ইম্পোজ করলো, কারণ সিগনিফিক্যান্ট ক্যাপাসিটি হয়ে গেছে। তো আমাদের তো তার কয়েক শতাংশ হয়। হ্যাঁ, তো এই অবস্থায় আমদানি শুল্কটা আসলে মনে রাখাটা, এটা দূর করে দাও। আজ মাননীয় অর্থমন্ত্রী বলেছেন জ্বালানি খাতের সংকট সমাধান তাদের প্রায় 2 বছর লাগবে। তো আমরা একবার শেষ পর্যায়ে 30 সেকেন্ড করে আপনাদের কাছ থেকে শুনবো, সরকারকে ইমিডিয়েটলি কি সাজেশন দিবেন যে এই জ্বালানি সংকটটা দূর করার জন্য? ইমিডিয়েট আসলে সরকারও বারবার বলছে যে ইমিডিয়েট কোনো সলিউশন কিন্তু নেই, বাট খুব কাছাকাছি সময়ে যদি সলিউশনটা 3 থেকে 4 মাসের মধ্যে কিছু কিছু সলিউশন শুরু হয়ে যাবে, সেটা কিন্তু নবায়নযোগ্য জ্বালানি। আপনি নবায়নযোগ্য জ্বালানি থেকে শহীদ ভাই যেটা বললেন, সম্পূর্ণ ট্যাক্সগুলো কিছুদিনের জন্য উঠিয়ে দেখ, অ্যাটলিস্ট 30 সাল পর্যন্ত, যাতে করে মানুষ বুঝে যে আমার এই সংকটটা এখান থেকে সমাধান করা সম্ভব। ব্যাটারির উপরে শুল্কটা উঠিয়ে দেখ, এবং পলিসিগুলো ইমিডিয়েটলি সমাধান করে দেখ, যাতে করে কোনো বটলনেক না থাকে এবং ইমিডিয়েট যেন সমাধান থাকে। দরকার ওয়ান স্টপ সার্ভিস দিয়ে এটাকে করলে একটা বড় সমাধান এখান থেকে আসবে। ইন এডিশন লং টার্ম যেগুলো শফিক ভাই বলেছেন ইতিমধ্যে, যে গ্যাস এক্সপ্লোরেশন, অন্যান্য FSRU, এগুলো সময় লাগবে, এটা হঠাৎ করে সম্ভব না, বাট সেগুলো কন্টিনিউশন থাকুক। বাট একটা বড় অংশ কিন্তু আমরা এখান থেকে সাপোর্ট তৈরি করতে হবে যদি নবায়নযোগ্য জ্বালানির সাপোর্টটা তৈরি করা যায়। জ্বালানি খাতে যেটা বলছিলাম, দীর্ঘদিন সংকটের উত্তরাধিকার, সেম প্রশ্ন আপনার জন্য, অগ্রাধিকার কি হবে সরকারের? না, অগ্রাধিকার হচ্ছে অবশ্যই নবায়নযোগ্য জ্বালানিকে এক্সপান্ড করা এবং নিজস্ব গ্যাস সর্বোচ্চ চেষ্টা করা, ড্রিলিংটা বাড়ানো, প্রয়োজনে বিদেশি সহায়তা নেওয়া, ড্রিলিং বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে FSRU বা ল্যান্ড বেসড টার্মিনাল, এখানে যদি আমরা প্রচুর সক্ষমতা তৈরি করি, সেটা ভবিষ্যতে অ্যাডিশনাল ফাইন্যান্সিয়াল বার্ডেন তৈরি করবে কিনা, সেটা আমাদের কস্ট বেনিফিট অ্যাসেসমেন্ট প্রয়োজন ইমিডিয়েটলি। আর আরেকটি জায়গা সেটা হচ্ছে যে ইনসেন্টিভাইজ করা। হ্যাঁ, সব কোনো ইনসেন্টিভাইজ যদি না করা যায়, ডিসইনসেন্টিভাইজ যেন আমরা না করি। আরেকটি জায়গা হচ্ছে, আমরা ধরি নিয়ে আজকে আলোচনায় আসেন, ইলেকট্রিক 3 হুইলার প্লাস হচ্ছে ট্রান্সপোর্ট। ইলেকট্রিক 3 হুইলারের ক্ষেত্রেও কিন্তু আমরা রিনিউয়েবল এক্সপানশনের একটা যথেষ্ট সুযোগ আছে। রাতের বেলা যে সিগনিফিকেন্ট চাহিদা, এটাকে আমরা যদি সোলার পাওয়ার্ড চার্জিং স্টেশন দিয়ে ট্রান্সফর্ম করতে পারি, রাতের বেলা চাহিদাও কমবে, সেখানে আমাদের রিনিউয়েবলের কন্ট্রিবিউশন বাড়বে। আরেকটা হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু চার্জিং স্টেশনের আমদানি শুল্ক 0 করে দিয়েছে। ম্যাসিভ চার্জিং স্টেশনের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে লং রুটের যে ট্রান্সপোর্টগুলো আছে এগুলোকেও, যে ডিজেলের উপর নির্ভরশীল, এটা যদি আমরা ইলেকট্রিক ভেহিকেলে কনভার্ট করতে পারি বা নিয়ে যেতে পারি নতুন ট্রান্সপোর্টগুলোকে, সেখানে রিনিউয়েবলের ব্যবহার যদি পারে, সিগনিফিকেন্ট ডিজেল আমদানি সাশ্রয় করা সম্ভব। সলিউশন আছে, সময় লাগবে, ধীরে সুস্থে এবং সব বিষয় বিবেচনায় নিয়ে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, ফিউচার ট্র্যাজেক্টরি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ কোন দিকে যাচ্ছে, সব কিছু বিবেচনায় নিয়ে আমাদের আসলে আমাদের এই পাথওয়ে বা পথরেখাটাকে। এর সাথে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে অ্যাক্সেস টু ফাইন্যান্সটাকে এনশিওর করতে হবে গভর্নমেন্টকেই। এই জায়গাটা যদি একদম রুট লেভেল পর্যন্ত অ্যাক্সেসটা না থাকে, জনগণ কিন্তু এই সুবিধাটা পাবে না। সুযোগ থাকলেও কিন্তু সুযোগ হবে। এই জায়গাটাতে প্রোপাগান্ডা করে আমরা হচ্ছে যে পাবলিকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে যে এই সুযোগগুলোকে এনশিওর করা আর অ্যাক্সেস টু ফাইন্যান্সটা দিলে মোটামুটি বড় ধরনের কিন্তু গ্যাপ কিন্তু ফিল আপ হয়ে যাবে। বোরিংবার থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মুস্তফা আল মাহমুদ, শফিকুল আলম। আপনাকে ধন্যবাদ।